নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময় কখন আসছে বা ফেভারেবল সময়টা কখন, সেটা আমি কিভাবে জানব, এবং সিক্রেট ফরচুন পয়েন্ট অর্থাৎ আমার গোল্ডেন সময়টা কখন, আমার জীবনে গোল্ডেন সময়টা কখন, সেটা কিভাবে আমি নিজে জানতে পারবো, এই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। আমি আবার বলছি, এই যে ফরচুন পয়েন্ট মানে হচ্ছে আমার ফেভারেবল সময়, যখন সংযোগ, লাক, ভাগ্য, কর্ম, আমার প্রচেষ্টা সমস্ত কিছু যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, তাহলে তার রিফ্লেকশনটা আমার পজিটিভ থাকবে। অর্থাৎ আমি একজন ব্যাটসম্যান এবং ব্যাটিং এর পিচ, এই হচ্ছে সিচুয়েশন। সেই সিচুয়েশনটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারছি, সেই সিচুয়েশনের আমি কিভাবে ফায়দা তুলতে পারছি এবং তার জন্য কতটুকু আমি প্রস্তুত, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আমার সফলতার ক্ষেত্রে। কিন্তু এই যে আমি ব্যাটসম্যান, ব্যাটিং এর পিচ, অর্থাৎ আমার অনুকূলে কোন সময়টা আমার অনুকূলে, সেটাকেই কিন্তু ফরচুন পয়েন্ট বলা হচ্ছে। এবং আমরা কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখতে পাই যে এই সময় থেকে এই সময়টা এই জাতকের ক্ষেত্রে কিন্তু অনুকূলে রয়েছে। সেরকম আজ আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেভারেবল সময় এবং আমার যে গোল্ডেন সময়, এই দুটোকে নিয়ে। এখন যদি পশ্চিমবাংলায় ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কয়েক লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন। সুতরাং আমি আজকে যে আলোচনাটা করছি বা যে ক্যালকুলেশনের কথাটা বলছি, এই পুরোটাই কিন্তু সার্বিক মতে। যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন এবং যদি আপনার মনে হয় না আমি একদম নির্দিষ্টভাবে আমার সম্পর্কেই জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে নেবেন। নিজের প্রেডিকশনের মধ্যে দিয়ে আমি আমার নেগেটিভিটিকে যখন ফাইন্ড আউট করতে পারছি, তার কারণ শুধু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার নয়, সনাতনী, বৈদিক, সায়েন্টিফিক যে কোনো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে যে একটা ছকের মধ্যে নেগেটিভিটি কি কি আছে সেইগুলোকে ফাইন্ড আউট করা এবং শর্ট আউট করা। তার কারণ আমার ছকের মধ্যে যে পজিটিভ সাইড রয়েছে সেটার রেকটিফিকেশনের প্রয়োজন হয় না। তাই পজিটিভ সাইড নিয়ে আলোচনা করা বা সেইগুলোকে তুলে ধরাটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারেরই কাজ নয়। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে তিনি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবেন। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে হাত দেখা দ্বারা কখনোই কিন্তু তিনি প্রেডিকশন করবেন না। তিনি কখনোই সংখ্যা তত্ত্ব দ্বারা ফুল প্রেডিকশনটা করবেন না। সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 5 থেকে 10% বেশি জানা যায় না। আর হোরা পদ্ধতি কখনোই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, হোরা পদ্ধতি, হাত দেখা, এগুলোকে অ্যাস্ট্রোলজির পর্যায়ে ফেলে না। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। মকর রাশির অধিপতি গ্রহ কি? মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই যে ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময় বা গোল্ডেন সময় যখন ক্যালকুলেশন করা হয়, তখন রাশিটা মকর ঠিক আছে, কিন্তু আমার লগ্নটা কি সেটা আমাকে জানতেই হবে। তার কারণ পুরো ক্যালকুলেশনটা হবে কিন্তু লগ্ন দ্বারা, রাশি দ্বারা নয়। লগ্নকে এক ধরে
আমার লগ্নের অধিপতি গ্রহ শনি কোন ঘরে বসে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কোনো কারণে দেখা গেল যে মকর রাশির অধিপতি গ্রহ সমসপ্তমে বসে আছে, অর্থাৎ কর্কটের ঘরে শনি বসে রয়েছে। তাহলে কর্কটের অধিপতি গ্রহ কি? কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে শনির সংখ্যা কত? শনির সংখ্যা হচ্ছে 8, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আর চন্দ্রের সংখ্যা কত? 2। তাহলে 8 আর 2 কত হলো? 10। এবার এই 10 মানে 1 0, 1 প্লাস 0 তার মানে 1। এইবার দেখতে হবে যে এক সংখ্যা মানে হচ্ছে রবির সংখ্যা। এইবার দেখতে হবে শনি ফিজিক্যালি যেখানে বসে আছে সেখান থেকে রবি কত নাম্বার ঘরে আছে। মানে লগ্ন থেকে আমি যেমন শনিকে ক্যালকুলেট করলাম, সেরকম শনি ফিজিক্যালি যেখানে বসে আছে সেখান থেকে রবিকে এবার ক্যালকুলেট করতে হবে। এবার দেখা গেল যে রবি থেকে 4 নম্বর ঘরে হয়তো সূর্য বসে রয়েছে। 4 নম্বর ঘর মানে কি হচ্ছে? কর্কট থেকে, তাহলে কর্কট, সিংহ, কন্যা, তুলা, তাই তো? আবার বলছি, কর্কটের ঘরে বসে রয়েছে, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা। তাহলে তুলাতে বসে আছে রবি, তুলাতে বসে রয়েছে। তাহলে তুলার অধিপতি গ্রহ কি? তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র এবং সেখানে রবি বসে রয়েছে, রবি 1, শুক্রের সংখ্যা 6, রবির সংখ্যা 1, তাহলে 7 হচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে এই 7 সংখ্যাটা হচ্ছে কেতুর সংখ্যা। তাহলে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কালপুরুষ ছকের মধ্যে যখন শনি এবং কেতু দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, যে কোনো স্থানে অল্টার ভাবে, যে কোনো ভাবে শনি এবং কেতু যদি বসে থাকে, যেই সময় থেকে একত্রিত তারা হচ্ছে এবং যতটা সময় তারা একত্রিত থাকবে, সেই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেভারেবল টাইম হচ্ছে। কেমন? এই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সেখানে কিন্তু যে কোনো ভাবে শনি এবং কেতু দশাতে হতে পারে, অন্তর্দশা হতে পারে, প্রত্যন্তর দশা হতে পারে, অল্টার ভাবে, যে কোনো ভাবে এই শনি এবং কেতু যখন বসে থাকবে এবং যত দিন বা যত মাস বা যত বছর একত্রে বসে থাকবে, সেই সময়টা কিন্তু আমার ফেভারেবল সময়। এইবার দেখতে হবে যে লগ্ন থেকে 9 নাম্বার ঘরটা কার ঘর, তার অধিপতি গ্রহ কে, আমাকে কিন্তু এবার দেখতে হবে। লগ্ন থেকে দেখতে হবে, কিন্তু রাশি থেকে নয়, মানে মকর থেকে নয়, কিন্তু মকর রাশি আর লগ্ন আমার যেটা, সেখান থেকে 9 নাম্বার ঘরটা কোনটা সেটা দেখতে হবে। কোনো কারণে ধরে নেওয়া যাক যে ধনু হলো 9 নাম্বার ঘর, এক্সাম্পল স্বরূপ বলছি, তাহলে ধনুর অধিপতি গ্রহকে, ধনুর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে ওই স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছকের মধ্যে এই শনি, কেতু এবং বৃহস্পতি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার অল্টার ভাবে, যে কোনো ভাবে এই 3টে গ্রহ যখন একত্রিত ভাবে বসে, যখন বসে এবং যতটুকু সময় থাকে, কয়েকটা দিন হোক, মাস হোক, বছর হোক, যে সময়টা পর্যন্ত তারা একত্রে থাকে, সেইটাকে কিন্তু গোল্ডেন সময় বলা হয়। অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে ফেভারেবল সময় আর গোল্ডেন সময় এই দুটো কিন্তু এক নয়। ফেভারেবল সময় মানে আমি আগেও বোঝালাম, যখন লাক সাপোর্ট, সংযোগের সাপোর্ট, এবং আমি যেই কাজটা করছি তার অনুকূলে আমার পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমার কি হচ্ছে, সেটা কিন্তু ফরচুন পয়েন্ট হচ্ছে। আর আমার গোল্ডেন সময় মানে হচ্ছে আমার চারিপাশের যে কোনো সবকিছু কিন্তু আমার অনুকূলে থাকবে, কেবল সেই সময়টাকে, সেই অবস্থানটাকে, সেই সিচুয়েশনটাকে সঠিক মতন কিন্তু
ব্যবহার করার উপর নির্ভর করছে আমার সফলতা। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময় আমি কিভাবে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে জানব, এবং এই ফরচুন সিক্রেট পয়েন্ট অর্থাৎ আমার যে গোল্ডেন সময় কখন আসছে, কতবার আসছে, কতক্ষণ থাকছে, এই এভরিথিং আমি কিভাবে জানব। তার আগে জানিয়ে রাখি, এই যে ফরচুন পয়েন্ট বা এই যে ফরচুন সিক্রেট পয়েন্ট, এই সমস্ত কিছু ক্যালকুলেশন করতে হবে কিন্তু আমার লগ্ন দ্বারা। কুম্ভ রাশি, এবার আমার লগ্নটা কি সেটা কিন্তু জানা ভীষণ প্রয়োজন, এবং এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা করতে হবে। যদি আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কালপুরুষ ছক দ্বারা কিন্তু করতে হবে। সুতরাং, আর সবচেয়ে বড় কথা, আমি যদি কুম্ভ রাশির পশ্চিমবঙ্গে দেখি, তাহলে কয়েক লক্ষ কুম্ভ রাশি রয়েছে। তাই এটা কিন্তু একটা সার্বিক আলোচনা। যদি নির্দিষ্টভাবে আপনার সম্পর্কে জানতে হয়, আপনার ফেভারেবল সময় কখন আসতে চলেছে, কতবার আসতে চলেছে, কতক্ষণ থাকবে, আপনার গোল্ডেন সময় কবে আসতে চলেছে, কতক্ষণ থাকবে, কত সময় ধরে থাকবে, একদম জীবনে কতবার গোল্ডেন সময় আসবে, এই সমস্ত কিছু নিয়ে যদি আপনাকে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সবসময় জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ পিওর। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যদি কোনো কারণে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে হাত দেখা দ্বারা প্রেডিকশন কখনো তিনি করেন না। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগে, 5 থেকে 10% বেশি কিন্তু প্রেডিকশনের ক্ষেত্রে তাকে লাগে না, বা ম্যাক্সিমাম 15%, কিন্তু কখনোই প্রেডিকশন তার দ্বারা 100% জানা যায় না সংখ্যাতত্ত্বের দ্বারা। আর হোরা পদ্ধতিকে কখনোই কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, সনাতনী অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, কোন অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত কিন্তু কোনোদিনই করেনি। এই সত্যটা জানা প্রয়োজন। তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক অথবা কালপুরুষ ছক, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়। তাহলে ভালো মতন আপনি যার কাছে যাচ্ছেন তিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা আপনার জেনে নেওয়া প্রয়োজন। জেনে আপনি যদি যান, তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার অবশ্যই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আপনার সার্বিক প্রেডিকশন করবে, এবং আপনার এই যে ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময় কখন আসতে চলেছে, কতদিন থাকতে চলেছে, বা গোল্ডেন সময় কখন আসতে চলেছে, কতদিন থাকবে, এই সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেশন করতে পারে। যাই হোক, আমি আবার বলছি, এই যে ফেভারেবল সময় বা গোল্ডেন সময়, এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু করা হয় লগ্ন দ্বারা। এখন কুম্ভ রাশির অধিপতি গ্রহ কি? কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। তাহলে লগ্ন দ্বারা শনি কোন ঘরে বসে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লগ্ন মানে যেইটা লগ্ন, সেই লগ্ন থেকে শনি কোন ঘরটাতে বসে রয়েছে।
আমি ধরে নিচ্ছি যে শনি কর্কটের ঘরে বসে রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে শনি যেই ঘরে বসে আছে সেই ঘর থেকে সমসপ্তমের ঘরটা দেখতে হবে। কোন ঘর আসছে? মকরের ঘর আসছে। মকরের ঘরের অধিপতি গ্রহ কি? মকরের ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাহলে শনিকেই হিট করছে। শনির সংখ্যা কত? 8 প্লাস 8 16 হলো। 16 মানে 1 প্লাস 6 7 হলো। 7 মানে কি হচ্ছে? 7 মানে হচ্ছে কেতুর সংখ্যা। তাহলে এবার খুব ভালো মতন লক্ষ্য করতে হবে যে এই আমার কেতু কোন ঘরে বসে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেতু কোন ঘরটাতে বসে রয়েছে। এবার কোনো কারণে দেখা গেল কেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কেতু 7 বৃহস্পতি 3, তার মানে 7 আর 3 10 হলো। তাহলে রবিকে নিতে হবে। স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা কালপুরুষ ছকে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক হবে না কখন? যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কালপুরুষ ছক। এই ছকের মধ্যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা ভালো মতন লক্ষ্য করতে হবে। সেখানে রবি বেরোলো আর শনি, তাহলে শনি এবং রবি বা রবি এবং শনি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে যে কোনো স্থানে পাশাপাশি যখন বসে থাকবে, মানে দশা প্রত্যন্তর দশাতেও বসতে পারে, হয়তো দশা অন্তর্দশাতে বসছে না, মধ্য কথা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় অল্টার ভাবে যে কোনো ভাবে শনি এবং রবি, আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ রবিকে দেখালাম, ওই অঙ্কের মধ্যে দিয়ে যেটা বেরোবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় যেখানে কিন্তু তারা বসবে, যখন বসছে এবং যত দিন বসে থাকছে বা যত মাস বসে থাকছে বা যত বছর বসে থাকছে, সেই সময়টা কিন্তু আমার ফেভারেবল সময়। ফেভারেবল সময় মানে এই যে লাক ফ্যাক্টর কাজ করা, সংযোগ। লাক ফ্যাক্টর মানে কি? সংযোগ। মানে আমি ভালো ব্যাটসম্যান, আমি ব্যাটিং পিচ পেলাম, তার মানে আমার অনুকূলে সবকিছু। এবার আমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করছি সেটা কিন্তু আমার উপরে নির্ভর করছে। তার জন্য কতটা যোগ্য আমি সেটাও কিন্তু নির্ভর করছে। বুঝতে পারলাম? এইবার মাথায় রাখার প্রয়োজন আছে, এটা হচ্ছে ফরচুন পয়েন্ট বেরোলো, মানে আমার ফেভারেবল সময়। কিন্তু আমার গোল্ডেন সময়টাকে আমি জানবো কি করে? গোল্ডেন সময়টা জানতে হলে এইবার লগ্ন থেকেই কিন্তু 9 নাম্বার ঘরটা কার ঘর সেটা জানতে হবে। কোনো কারণে দেখা গেল যে 9 নাম্বার ঘরটাতে কোনো গ্রহ নেই, তাহলে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহকেই নিতে হবে। কোনো কারণে দেখা গেল 9 নাম্বার ঘরটাতে অন্য কোনো গ্রহ বসে রয়েছে, ধরে নেওয়া যাক 9 নাম্বার ঘরটা মঙ্গলের ঘর হলো, সেখানে কোনো গ্রহ বসে নেই, তাহলে শনি, রবি এবং মঙ্গল দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় বসলেই যেই সময়টায় বসছে সেই সময়টা গোল্ডেন সময় শুরু হলো। যতদিন আছে সেটা কিন্তু গোল্ডেন সময়। কিন্তু সেই মঙ্গলের ঘরেই দেখা যাচ্ছে বৃহস্পতি বসে রয়েছে। তাই যদি হয় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে মঙ্গল মানে 9, বৃহস্পতি মানে 3, 9, 10, 11, 12, 12 হচ্ছে, তার মানে 3, তার মানে বৃহস্পতি আসছে। বুঝতে পারলাম? 9, 10, 11, 12 হচ্ছে, 12 মানে 1 প্লাস 2, তার মানে 3 হচ্ছে, বৃহস্পতি আসছে। তাহলে শনি, রবি বা রবি, শনি এবং বৃহস্পতি যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় বসে থাকে, আর যদি কোনো কারণে দেখা যায় যে মঙ্গলের ঘরে কোনো গ্রহ নেই, তাহলে কিন্তু মঙ্গল আসবে। কিন্তু কোনো কারণে দেখা গেল মঙ্গলের ঘরে কোনো গ্রহ বসে রয়েছে, সেই গ্রহটা প্লাস হয়ে যাবে, যেমন বোঝালাম। তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় আমি এক্সাম্পল স্বরূপ শনি, রবি এবং কি আসছে বললাম? বৃহস্পতি। তাহলে শনি, রবি এবং বৃহস্পতি যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় অল্টার ভাবে যে কোনো ভাবে 3টে গ্রহ পরপর বসে এবং যতক্ষণ বসে থাকবে, যতদিন বসে থাকবে, যত মাস বসে থাকবে, সেই সময়টা কিন্তু গোল্ডেন সময় হিসেবেই নির্ধারিত করা হবে। এই গোল্ডেন সময় মানেটাই হচ্ছে তখন কিন্তু সমস্ত কিছু আমার অনুকূলে থাকবে।
লাক ফ্যাক্টর থেকে শুরু করে, সংযোগ থেকে শুরু করে সমস্ত কিছু, আমি কতটা যোগ্য বা আমি এই পজিটিভ যে জায়গাটা এটাকে কতটা নিতে পারছি। এবং ওই যে বললাম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, আমার এবিলিটি, আমি যেটা সফলতা চাইছি তার যোগ্য তো আমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই জন্য বারবার ধরে কিন্তু আমি বহুবার বলেছি, আমার স্টুডেন্টদেরকে তো বলি, সবাইকেই বলছি যে নিজেকে যোগ্য করে তোলা ভীষণ প্রয়োজন। কেননা তোমরা কেউ তো অ্যাস্ট্রোলজার নয়, তোমরা জানো না কখন আমার ফরচুন পয়েন্ট বা কখন আমার গোল্ডেন সময়টা আসবে। তাই জন্য সেটা যে কোনো সময় আসতে পারে, যখন আসবে তখন যাতে সেইটাকে সঠিক মতন তুমি ব্যবহার করতে পারো, তাই জন্য অবশ্যই অবশ্যই এবং অবশ্যই নিজেকে প্রস্তুত রেখো। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ফরচুন পয়েন্ট অর্থাৎ ফেভারেবল সময় আমি কিভাবে জানব। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফরচুন সিক্রেট পয়েন্ট অর্থাৎ গোল্ডেন সময় কখন, আমার জীবনে কতবার আসবে, কতদিন থাকবে, কিভাবে আমি জানবো যে আমার গোল্ডেন সময়টা আসতে চলেছে, এইটাকে নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। এখন মনে রাখা প্রয়োজন আছে যে আজকে আমি যে আলোচনাটা করব এটা কিন্তু সার্বিক মতে আলোচনা করব। আমি যদি পশ্চিমবঙ্গটাকে কেবলমাত্র দেখি তাহলে কয়েক লক্ষ কিন্তু মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে যেহেতু এই পুরো ক্যালকুলেশনটা লগ্ন দ্বারা ক্রিয়েট করা হবে, তাই জন্য অবশ্যই কিন্তু আপনারা যদি স্পেসিফিক ভাবে আপনার কখন ফেভারেবল সময় আসতে চলেছে, গোল্ডেন সময় আসতে চলেছে, কতদিন সেইগুলো স্টে করবে, এই এভরিথিং নিয়ে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং আপনাদের নির্দিষ্ট যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তার দ্বারা অবশ্যই কিন্তু আপনারা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে প্রেডিকশন করাবেন। তাহলেই আপনারা 100% অ্যাকুরেট প্রেডিকশন পাবেন এবং সবকিছু জানতেও পারবেন। আর যদি কোনো কারণে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা হাত দেখা দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা যায় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কখনো বিশ্বাস করে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু ফুল অ্যাস্ট্রোলজি নয়। ওই 15%, 10%, 5% জানা যায়। আর হোরা পদ্ধতিকে কখনো কোনো মতেই কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করেনি। তাহলে যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন কিন্তু অবশ্যই কালপুরুষ ছকের মধ্যে দিয়ে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয় বেসড অন পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ রিপ্রেজেন্ট করে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছককেই। তার দ্বারাও কিন্তু আমরা 100% অ্যাকুরেট প্রেডিকশন করতে পারি। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যদি প্রেডিকশন করা হয়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার ফেভারেবল সময় কখন আসছে বা গোল্ডেন সময় কখন আসছে, কতক্ষণ স্টে করবে, আপনার নেগেটিভিটি কি, সেইগুলো কিভাবে শর্ট আউট করতে হবে, এভরিথিং। আজকে আমি সার্বিক মতে আলোচনা করব যে মীন রাশির জাতক জাতিকাদের এই যে ফেভারেবল সময় এবং গোল্ডেন সময় কিভাবে ক্যালকুলেট করতে হবে। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবার মীন রাশি আমার, কিন্তু লগ্নটা কি? আগেই বললাম ক্যালকুলেশনটা যেহেতু লগ্ন দ্বারা করা হবে, তাই লগ্ন দ্বারা আমার বৃহস্পতি কোন ঘরে বসে আছে এটা কিন্তু আমাকে জানতেই হবে।
প্রত্যেকটি রাশির ফরচুন পয়েন্ট, ফেভারেবল সময়, তারপরে গোল্ডেন পিরিয়ড ক্যালকুলেশন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। আমি মেষ রাশির যেটা জানলাম সেটাই মীন রাশির তা কিন্তু নয়। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্ন থেকে মীনের অধিপতি গ্রহ বৃহস্পতি কোন ঘরে বসে আছে সেটা ভীষণ জানা প্রয়োজন। আমি ধরে নিলাম যে বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে আছে, ধরে নিলাম। তাহলে বৃহস্পতি মানে 3, চন্দ্র মানে 2, তাহলে 5 এলো। 5 মানে কিন্তু বুধকে ধরা হলো। তাও আমি 5 এলো এইটুকুটাই ধরলাম। আমি কি বলেছি, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি 5 থেকে 10 থেকে 15% পর্যন্ত জানা যায়, তার বেশি জানা যায় না। তাহলে 5 এলো। এবার আমাকে দেখতে হবে আমার যে আরেকটা বৃহস্পতির ঘর রয়েছে সেটা কোন ঘর, ধনুর ঘর। সেই ধনুর ঘরে কোন গ্রহ বসে আছে কিনা। যদি কোনো গ্রহ না বসে থাকে তাহলে ধনুর অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে সেই 5-5 সাথে +3 হয়ে যাবে। কোনো কারণে দেখা গেল সেই ধনুর ঘরে চন্দ্র বসে রয়েছে, তাহলে কিন্তু 2 + 3 5, তাহলে 5 5 10 হয়ে গেল। 10 মানে হচ্ছে 1 + 0 মানে 1, তাহলে সূর্যটা এলো। বুঝতে পারলাম? এটা আপনারা রিপিটেডলি শুনবেন, ক্যালকুলেশনটা ইজিয়েস্ট হয়ে যাবে, খাতায় লিখবেন, ইজিয়েস্ট হয়ে যাবে। এই যে 1 সংখ্যা এলো মানে রবির সংখ্যা এলো। তাহলে এবারে কিন্তু আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বা কালপুরুষ ছকের মধ্যে যখন কালপুরুষ ছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের দ্বারা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যখন ক্যালকুলেট করা হবে, তখন কিন্তু বৃহস্পতি এবং রবি যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে অল্টার ভাবে যে কোনো ভাবে একত্রে থাকে, যেই সময় তারা একত্রিত হলো এবং যতটুকু সময় তারা একত্রিত থাকবে সেই সময়টা কিন্তু আমার ফেভারেবল সময়। বোঝাতে পারলাম? সেই সময়টুকু আমার ফেভারেবল সময় মানে আমার সংযোগের জায়গা, লাকের জায়গা, বা আমার গ্রহগত সাপোর্টিভের জায়গা, আমার যে চারিপাশের পরিবেশের জায়গাটা, বা আমার সেক্ষেত্রে কিন্তু সেই সময় ফাটকা রিলেটেড জায়গাটা অত্যন্ত প্রবল মাত্রায় সক্রিয় হয়ে ওঠে পজিটিভ ভাবে। কিন্তু আমি কতটুকু সেইটাকে হ্যান্ডেল করতে পারছি সেটা কিন্তু আমার শিক্ষা, অধ্যাবসায় এবং ওই যে বললাম সফলতার উপযুক্ত হয়ে ওঠার পেছনেই কিন্তু, তার এই সফলতার পেছনে এইগুলোই কিন্তু কাজ করবে। এইবার চলে আসি গোল্ডেন সময়টা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব। আমি তো এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বৃহস্পতি এবং রবিকে নিলাম। মীন রাশি লগ্ন কোনটা, সেই লগ্ন থেকে 9 নাম্বার ঘরটা দেখতে হবে। 9 নাম্বার ঘর, তার অধিপতি গ্রহ কি। দেখা গেল আমি ধরে নিচ্ছি শুক্রের ঘরটা 9 নাম্বার ঘর হচ্ছে লগ্ন থেকে। শুক্রের ঘরে দেখা যাচ্ছে মঙ্গল বসে রয়েছে, আমি ধরে নিলাম। তাহলে শুক্র মানে হচ্ছে 6 সংখ্যা, মঙ্গল মানে হচ্ছে 9 সংখ্যা, তাহলে 15 আসছে। তাহলে 1 + 5 সেই 6 আসছে, মানে শুক্র আসছে। এবার যদি শুক্র আসে তাহলে শুক্রের আরেকটা ঘর অর্থাৎ বৃষর ঘর, সেই ঘরটাতে কোন গ্রহ বসে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা গেল সেখানে কিন্তু চন্দ্র বসে আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে সেখানে কিন্তু যেহেতু শুক্রের ঘর বৃষ, তাহলে চন্দ্র মানে 2 আর শুক্র মানে 6, তাহলে 8 আসছে, তাহলে শনি। বুঝতে পারলাম? যে কোনো ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা বারবার শুনলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে কি হলো, একটা ক্ষেত্রে কি হলো, তাহলে এই যে দুটো সংখ্যা বেরোলো, একটাতে 8 বেরোলো, অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না। আমার শুক্র যদি বেরোয় তাহলে শুক্রর দুটো ঘরে কোন কোন গ্রহ আছে এবং শুক্রর সাথে সেই গ্রহের সংখ্যাকে যুক্ত করতে হবে। যদি কোনো কারণে বৃহস্পতি বেরোয় তাহলে ধনু এবং মীনের ঘরে কোন কোন গ্রহ রয়েছে তার সাথে বৃহস্পতিগুলোকে যুক্ত করতে হবে। বৃহস্পতি প্লাস এই গ্রহ, বৃহস্পতি প্লাস এই গ্রহ, এই টোটাল যুক্ত করে যে সংখ্যাটা বেরোলো, দেখা গেল মঙ্গলের সংখ্যা বেরোলো, সেই মঙ্গলটাকে কিন্তু তখন আমাকে নিতে হবে আমার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে
এই যে ফেভারেবল সময়ের যে দুটো প্ল্যানেট ছিল তার সাথে যে সংখ্যাটা বেরোলো এবং সেই সংখ্যাটা যে গ্রহকে রিপ্রেজেন্ট করছে তারা তিনজন কিন্তু একত্রিত ভাবে একই মানে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশায় যখন বসে থাকবে, যেই সময়টায় বসছে এবং যতটুকু সময় বসে থাকবে সেই সময়টা কিন্তু গোল্ডেন সময় হচ্ছে। এই অঙ্কটা নর্মালি যদি আমি বলি তাহলে প্রথমবার শুনলে আপনাদের গুলিয়ে যেতে পারে। এটা আপনারা একটা ডায়েরির মধ্যে লিখে যদি 2 থেকে 3 বার ভালো মতন পড়েন বা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে নিজেরাই আপনারা বুঝতে পারবেন এটা ভীষণ ইজিয়েস্ট হয়ে যাবে। আমি বোঝাবার চেষ্টা করলাম। আমি পূর্বেও বলেছি অ্যাস্ট্রোলজি মারাত্মক, এইটা তো একদম নর্মাল একটা ক্যালকুলেশন, খুব ইজিয়েস্ট ক্যালকুলেশন। আমি মুখে বলছি বলে মনে হচ্ছে বাবা এত কঠিন লাগছে, কিন্তু এটা খুব ইজিয়েস্ট। কিন্তু সত্যি সত্যি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি অত্যন্ত ভাস্ট সাবজেক্ট এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন অত্যন্ত দুর্বোধ্য হয়, অত্যন্ত ক্রিটিক্যাল হয়। হ্যাঁ, সেখানে পিওর ম্যাথ, পিওর সায়েন্স এবং পিওর ক্যালকুলেশন কিন্তু কাজ করে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।